তাহলে কি দাঁড়ালো যে আমরা কানেকশন ফর্মুলাগুলো নিয়েছি, কানেকশন ফর্মুলাগুলো থেকে আমরা কি করেছি, আমরা বলেছি যে n+1 পাই এই অ্যাঙ্গুলার টার্মগুলোর চেহারা এরকম হতে হবে to make them equal and to fit the waves, ওয়েভ ফাংশনের লেন্থ। এবং এখানে যে কাজটা শেষ পর্যন্ত করেছি, ওই যে π/4 যে টার্মটা ছিল সেটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে ট্রান্সফার করে, যেটা ছিল n=1, n+1, সেটাকে এখন n+½ করা হয়েছে। এবং এখানে যে ইন্টিগ্রালটা আছে সেই ইন্টিগ্রালটাকে আমরা বলছি কোয়ান্টাইজেশন কন্ডিশন, এবং এটা দারুণ জিনিস। এই কাজটা আসলে বোর সমারফিল্ড কোয়ান্টাইজেশন বলে একটা জিনিস আছে, সেইটার চেহারা আর কি। বোর এবং সমারফিল্ড যে কথাটা বলেছিলেন সেটা হলো যে আমরা যদি x1 থেকে x2 পর্যন্ত, তার মানে যেটা হলো ক্লাসিক্যালি অ্যালাউড রিজন, সেই রিজনের জন্য যদি মোমেন্টামকে ইন্টিগ্রেট করি, তাহলে একটা কমপ্লিট সার্কেলের কথা যদি আমি চিন্তা করি, একটা কমপ্লিট পাথের কথা চিন্তা করি, তাহলে এই পাথটা হলো তার অর্ধেক। এটা তো পরিষ্কার, এই পাথটা হলো তার অর্ধেক। আপনি x1 থেকে x2 তে গেলেন, আপনার আসলে এখন x1 থেকে x2 তে ফিরে আসতে হবে। তাহলে আপনি যদি শুধু x1 থেকে x2 তে যান, তাহলে এই ক্লোজড ইন্টিগ্রালের আপনি অর্ধেক রাস্তা গেছেন। তাহলে এইটুকু হলো ক্লোজড ইন্টিগ্রালের অর্ধেক রাস্তা। তাহলে পুরা ক্লোজড ইন্টিগ্রাল যদি লিখতে চাই, তাহলে সামনে একটা হাফ নিয়ে আসতে হবে। তাহলে সেভাবে যদি লিখি, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল সমান 2 ইন্টু এই যে টার্মটা, অর্ধেক যাওয়া হয়। এবং সেইটার রেসপেক্টে যদি আমি কোয়ান্টাইজেশন রিলেশনটা লিখতে চাই, এইখানে দেখেন এইচ কাট আছে, সেই এখানে দেখেন, এখানে এইচ কাটটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে পাই কাটা যাবে। এখানে একটা 2 যদি নিয়ে আসি তাহলে সব মিলে হবে যে এই ইন্টিগ্রালটা, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল রিলেশন, এই ইন্টিগ্রালটা সমান হলো n+½ h। এবং যেটা আমি বলছিলাম যে এইটাই সেই কোয়ান্টাইজেশন রুল, এবং যেটাকে বলা হয় বোর সমারফিল্ড, এটাকে বলা হয় না, বাট দিস ইজ সিমিলার টু দা বোর সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল। বোর সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল যেটা করছিল সেখানে কোনো হাফ ছিল না, তার কারণ বোর সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলে কোন রকম 0 পয়েন্ট এনার্জির কোন রকম হিসাব ছিল না। ঠিক আছে, এই কথাটা এখানে বলা আছে যে সেখানে 0 পয়েন্ট এনার্জির কোনো হিসাব ছিল না। আপনারা এর আগে হারমোনিক অসিলেটর যখন করছেন, সেখানে আপনারা দেখছেন যে এনার্জি আইগেন ভ্যালু গুলো হচ্ছে n+½ h নিউ, এবং এই যে হাফ h নিউ বা হাফ h কাট ওমেগা, এইটা আসলে কিসের এনার্জি? এটা হলো 0 পয়েন্ট এনার্জি। কিন্তু বোর সমারফিল্ড যেই সময় কোয়ান্টাম মেকানিক্স করছিলেন, সেই সময় কোয়ান্টাম মেকানিক্স এর ভিতরে 0 পয়েন্ট এনার্জির ধারণাটা ছিল না, সেটা সেমি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট। কিন্তু আমি যদি WKB অ্যাপ্রক্সিমেশনে এই কাজটা করি, তাহলে দেখা যায় সেখানে 0 পয়েন্ট এনার্জি চলে আসে। এবং খুব দারুণ ব্যাপারটা কি, যে যেখানে WKB অ্যাপ্রক্সিমেশন খাটে, সেখানে যদি আমি মোমেন্টামের ক্লোজ ইন্টিগ্রাল নিই, তাহলে আমি সবসময় n+½ ল্যামডা পাবো, সবসময় n+½ ল্যামডা পাবো। এখানে পি এর ভ্যালুটা কি? পি এর ভ্যালু তো জানেনই, এই যে পি এর ভ্যালু হচ্ছে এইটা, এই লাইনে হচ্ছে পি এর ভ্যালু। তাহলে আমি যদি ডি ব্রগলি হাইপোথিসিসের কথা চিন্তা করি এবং এনার্জি সমান এইচ নিউ, এই কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন এইখান থেকে এনার্জির কোয়ান্টাইজেশন কন্ডিশনেও চলে যাওয়া যায়। এবং সেটা আমরা একটু হয়তো দেখবো যদি টাইম পারমিট করে। কিন্তু আপনার মূল কথা যেটা, মূল আলাপ যেটা, সেই আলাপটা এই কোয়েশনে দেয়া আছে যে কিভাবে কোয়ান্টাইজেশন হয়। এটা মোমেন্টামের কোয়ান্টাইজেশন। ফ্রম দ্য কোয়ান্টাইজেশন অফ দ্য মোমেন্টাম ইউ ক্যান হ্যাভ দ্য কোয়ান্টাইজেশন অফ এনার্জি। এবং এই কাজটা আমরা করতে পারছি তার কারণ আমরা ওই কানেকশন ফর্মুলাটার মাধ্যমে পুরো সলিউশনটার চেহারা কেমন হবে সেটা আমরা উইথ দ্য হেল্প অফ আইডি ফাংশন সেটা আমরা বের করতে পারছি। ওটা যদি বের করতে না পারতাম তাহলে এই কোয়ান্টাইজেশনে আমরা আসতে পারতাম না আর কি। তো এইটা হলো মূল লেসন WKB অ্যাপ্রক্সিমেশনের। এবং কোথায় এটা অ্যাপ্লাই করা যাবে? শুরুতেই যেটা বলেছিলাম, যদি পটেনশিয়াল ফাংশনটা স্পেসে স্লোলি ভ্যারি করে, যদি পটেনশিয়াল ফাংশনটা স্পেসে স্লোলি ভ্যারি করে, কিসের রেসপেক্টে স্লোলি ভ্যারি করে? ডি ব্রগলি ওয়েভলেন্থের রেসপেক্টে স্লোলি ভ্যারি করে।
তাহলে আমরা এই অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে পারব। এবং এইটার তো অনেক উদাহরণ আছে। এবং এই যে যেমন হারমোনিক অসিলেটরে, এটা আমরা ছাত্রদের এই প্রশ্ন দিতে পছন্দ করি। এই এক্সাম্পলটা একটু বলে আমরা এই সেশনটা শেষ করব। আমি আসলে যেই বেগে যেতে চাই তার অর্ধেক বেগে আগাতে পারছি। এখানে বলছে ইউজ দ্য WKB মেথড টু এস্টিমেট দ্য এনার্জি লেভেলস অফ এ ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ করব। ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটরের আমার কি জানা আছে? ক্লাসিক্যাল এনার্জি আমার জানা আছে, এই যে এটা হলো ক্লাসিক্যাল এনার্জি। ভালো কথা। তাহলে এনার্জি যদি জানা থাকে তাহলে এর মধ্যে এটা হলো কাইনেটিক এনার্জি, এটা হলো পোটেনশিয়াল এনার্জি। আমার পি টার্মটা বের করতে হবে, এবং পি টার্ম বের করার নিয়ম আপনারা এখন সবাই জানেন। পি টার্ম বের করার নিয়ম হলো আপনার কি করতে হবে, একটা প্রিফ্যাক্টর থাকবে এবং ই থেকে পোটেনশিয়াল এনার্জিটাকে বাদ দিতে হবে। আমরা কিন্তু ঠিক সেই কাজটাই করছি, আমরা সেই কাজটাই এখানে করছি। যদিও এইখানে ই মাইনাস ভি লিখি নাই, কিন্তু এইটা বেসিক্যালি আপনি যদি এম টার্ম গুলোকে বাইরে বের করে নিয়ে যান তাহলে দেখবেন যে এইখানে আসলে ওই ই থেকে পোটেনশিয়াল এনার্জিটাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে টার্নিং পয়েন্ট গুলো কোন জায়গায়? টার্নিং পয়েন্ট হলো ক্লাসিক্যাল যে অ্যাম্পলিটিউড, ক্লাসিক্যাল অ্যাম্পলিটিউডে যে কি হয়ে যায়, টোটাল এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি একই হয়ে যায়, তাই না? হারমোনিক অসিলেটরের ক্লাসিক্যাল অ্যাম্পলিটিউড যেটা আছে সেইখানে, হ্যাঁ প্লিজ মিস্টার জাকির হোসেন আপনি বলেন, কি বলবেন? জাকির হোসেন, পোটেনশিয়াল এনার্জির হাফটা কোথায় গেল? এটা আপনি বের করবেন কোথায় গেল। খুব সহজ, দেখেন এইখানে হাফ নাই, এখানে একটা 2 এসে বসে আছে। আপনি এম টার্মটাকে বাড়িয়ে নিয়ে যান না কেন, পুরা 2m কে বাড়িয়ে নিয়ে যান, তাহলে কি হবে? এই জায়গাতে আপনাকে 4 দিয়ে ভাগ করতে হবে না, আর স্কয়ার রুটের মধ্যে 4 দিয়ে ভাগ করা মানে হচ্ছে এখানে একটা 2 আছে, তাই না? এইখানে দেখেন 2m আছে, পোটেনশিয়াল এনার্জির মধ্যে ছিল m, তাহলে একটা m কে আপনার বাইরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কাজে হাফ এর মধ্যে এসে বসে আছে, এর মধ্যে হাফ, এই 2m দিয়ে উভয় পক্ষে গুণ করেন, 2m দিয়ে, হ্যাঁ কাজে এর মধ্যে হাফ হাফ এসে বসে আছে। ইটস গুড সলিউশন করতে পারো। হ্যাঁ, এখানে এখানে বুঝতেই পারছেন যে আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। ওইবার তখন যেটা বললাম যে টোটাল এনার্জি থেকে পটেনশিয়াল এনার্জি একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে। হতে পারে, এখানে হচ্ছে না। না এখানে না স্যার, ওইটার ক্ষেত্রে বললাম। আমি স্যার পরের জিনিসটা দেখলাম, পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে নেগেটিভ। পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হতে পারে, এখানে পোটেনশিয়াল এনার্জিটা হলো পজিটিভ। স্যার এখানে কথা বলতেছিলাম না স্যার, ওইখানকার কথা বলতেছি। আর হচ্ছে কাইনেটিক এনার্জি হচ্ছে পজিটিভ। হ্যাঁ হতে পারে। কাইনেটিক এনার্জি তো কখনো নেগেটিভ হতে পারে না। না, কখনো নেগেটিভ হতে পারে। তাহলে আমার হচ্ছে ধরে নিলাম আমার পটেনশিয়াল এনার্জি -5 হতে পারে, কাইনেটিক এনার্জি 2, তাহলে -3। হ্যাঁ মাইনাস, এই ক্ষেত্রে টোটাল এনার্জি বড় হলো। হ্যাঁ টোটাল এনার্জি বড় হবে। যখন আমার পরের ক্ষেত্রে ধরে নিলাম কাইনেটিক এনার্জি মিনিমাম আমার হতে পারে 0, এর থেকে তো আর কম হওয়া সম্ভব না, মাইনাস হওয়া সম্ভব না। আমার পটেনশিয়াল এনার্জি -5ই থাকতেছে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দুটো টার্নিং পয়েন্টের প্রশ্নই নাই। এই ক্ষেত্রে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আপনার কাইনেটিক এনার্জি যদি 0 হয়, আপনার কাইনেটিক এনার্জি, এইটা একটা দারুণ কথা বলেছেন। এর আগে এই প্রশ্নের উত্তর দিয়েছি আর কি, যে এইটা একটা ইনভ্যালিড প্রবলেম, কারণ কোয়ান্টাম মেকানিক্স কোনো কিছুর কাইনেটিক এনার্জি 0 হতে দেবে না। এই ধরনের প্রশ্নই একটা আগে ছিল আর কি। কাইনেটিক এনার্জিকে আপনি কোনো সময় 0 বানাতে পারবেন না। আপনি খেয়াল করে দেখেন কাইনেটিক এনার্জির জন্য যে টার্মটা -h²/2m del স্কয়ার, কাইনেটিক এনার্জি 0 হওয়ার মানে হলো যে শ্রোডিঙ্গার ইকুয়েশনে এই টার্মটা নাই। আর এই টার্মটা যদি শ্রোডিঙ্গার ইকুয়েশনে না থাকে, আপনার শ্রোডিঙ্গার ইকুয়েশন নাই। আপনি কি বুঝতে পারছেন কি বলছি? বুঝতেছি। তাহলে স্যার টোটাল এনার্জি কিভাবে কম হচ্ছে? টোটাল এনার্জি কম হতে পারে, আপনি তো কি করছেন, আপনি E - V করছেন। এখন V নেগেটিভ চিহ্ন নিয়েও থাকতে পারে, V পজিটিভ চিহ্ন নিয়েও থাকতে পারে, তাই না? V পজিটিভও হতে পারে। হ্যাঁ, V পজিটিভও হতে পারে, V নেগেটিভও হতে পারে। V পজিটিভও হতে পারে, V নেগেটিভও হতে পারে। এখন আমি আপনাকে একটা সিচুয়েশন বলি, যে আপনার একটা পোটেনশিয়াল ব্যারিয়ার আছে,
এই পোটেনশিয়াল আমি বি কে সবসময় নেগেটিভ হিসেবে না 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 না, যেমন এইখানে দেখতে পাচ্ছেন না যে এখানে ভি কিন্তু পজিটিভ সাইন নিয়ে এসছে, কিন্তু আপনি যখন হাইড্রোজেন অ্যাটম করবেন তখন কুলম পোটেনশিয়ালের জন্য যে টার্মটা নিয়ে আসবেন সেটা আসবে হলো -q/4πε0 r, ওইটা হলো নেগেটিভ পোটেনশিয়াল। কিন্তু এইখানে যে পোটেনশিয়ালটা আসছে এই পোটেনশিয়ালটা হলো পজিটিভ পোটেনশিয়াল আর কি। এবং এই পোটেনশিয়ালটা পজিটিভ বলেই এই পোটেনশিয়ালে যখন নেগেটিভ আপনি নেবেন, অনেকগুলো কথা বলতে হচ্ছে, যখন নেগেটিভ গ্রেডিয়েন্ট নেবেন তখন যে ফোর্সটা পাবেন সেই ফোর্সটা হবে হলো রেস্টোরিং ফোর্স। দেখেন সব জিনিস ফিজিক্সে কনসিস্টেন্ট, যেহেতু এটা হলো হাফ kx², দিস ইজ পজিটিভ টার্ম, আপনি যদি মাইনাস dv dx করেন which is force, এটা হয়ে যাবে -kx, যেটা হলো রেস্টোরিং ফোর্স। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো স্যার আমার আরেকটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লেকচার তো মোটামুটি প্রায় শেষের দিকে, আজকে ফ্রাইডে, তো স্যার ওই আইগেন ভ্যালু আইগেন ফাংশনটা নিয়ে একটু শেষে আলোচনা করে দিন স্যার। আচ্ছা একটু যদি আপনারা মনে করিয়ে দেন, যদি একটু মনে করিয়ে দেন আর কি। হয় কি যে স্যার এটা দ্বিতীয় সেশনে আইগেন ফাংশন আইগেন স্টেট এগুলো আসলে সবসময় কাজে লাগে, তো স্যার একটু স্যার বললে ভালোই হয়। আচ্ছা মানে মানে শেষ সেশনে তৃতীয় সেশন ওই লিখে নিলে মনে থাকতো আর কি, ওই সময় আপনি বলছেন স্যার ওইভাবে আসলে লিখে না হয় না। ঠিক আছে বলবো, ঠিক আছে বলবো, কিন্তু আপনারা মানে আপনারা না, আমি ম্যাট্রিক্সে এখনো ঢুকতে পারিনি, কি করব বলেন। ঠিক আছে, আপনারা যা চাইবেন সবসময় তাই আর কি। তো এইখানে আমরা এই প্রবলেমটা দেখে আমরা শেষ করি। সেটা হলো যে এই যে অ্যামপ্লিটিউড -x -a এবং অ্যামপ্লিটিউড হলো a, এর ভিতরে তো ক্লাসিক্যাল একটা অসিলেটর ঘোরাফেরা করে, তাহলে এগুলো হলো আমার ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। তাহলে এই ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের জন্য আমাকে যে মানে এই টার্নিং পয়েন্ট গুলো ধরে আমার যে x2 রিজন যেটা এর আগে তৈরি করছিলাম সেইটার লিমিট হলো -a থেকে +a পর্যন্ত, তাই না? আচ্ছা, তাহলে আমার প্রথম হচ্ছে যে আমি এনার্জির জন্য এক্সপ্রেশন লিখলাম, পি এর জন্য এক্সপ্রেশন লিখলাম, এবং টার্নিং পয়েন্ট গুলোকে আমি নিশ্চিত করলাম। এই টার্নিং পয়েন্টকে কিন্তু আবার আমি এনার্জি টার্মে লিখতে পারি, তার কারণে টার্নিং পয়েন্ট এক্স এর ভ্যালু হলো হয় -a অথবা +a, মানে ম্যাক্সিমাম এবং মিনিমাম এক্স এর ভ্যালু। আমার মনে হয় এই পর্যন্ত একদম পরিষ্কার আপনাদের কাছে। এখন তাই যদি হয়, এই হচ্ছে অবস্থা যে হারমোনিক অসিলেটর এখানে এই জায়গায় টার্নিং পয়েন্ট আছে, আমি যদি ওই দিকে যাই ওই দিকেও টার্নিং পয়েন্ট আছে। তাহলে আমি যদি এটাকে কোয়ান্টাইজ করি ওই যে বোর সামারফিল্ড কোয়ান্টাইজেশনের স্পিরিটে, এইটা হলো আমার ইন্টিগ্রাল -a থেকে +a পর্যন্ত, এইটা হলো আমার সেই পি। তাহলে এইটা পাওয়া যায়, আমি যদি ইন্টিগ্রেশনে এই ভ্যারিয়েবলটা চেঞ্জ করি, x সমান যদি আমি লিখি a sin থিটা, এটা দেখেই বোঝা যাচ্ছে যে ইন্টিগ্রেশনটাকে ট্রাইগোনোমেট্রিক ফাংশনে নিয়ে গেলে আমার জন্য খুব ভালো হবে। আমি যদি সেটা নিয়ে যাই যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে এইটা হয়ে যাবে হলো কোসাইন স্কয়ার, যেটাকে আমি 1 - 2 cos থিটায় ভাঙতে পারবো, এন্ড দিস উইল বি মাই কোয়ান্টাইজেশন কন্ডিশনের আলাপ। তাহলে কি দাঁড়ালো, যেটা দাঁড়ালো এই টার্মটাকে যদি এখন লিখি তাহলে এইটার অবস্থা হচ্ছে এইরকম, এই যে এখানে 4m ওমেগা আছে, এবং যেহেতু এইটা সমান এইটা, একটু আগে কোয়ান্টাইজেশন রিলেশন আমরা দেখেছি, কাজেই এইটা সমান এইটা, এই জায়গা থেকে যদি এই জায়গাতে হিসাব করি তাহলে সব মিলে যে এনার্জির জন্য কোয়ান্টাইজেশন এনার্জি পাবো সেইটা হলো ঠিক হারমোনিক অসিলেটরের জন্য যা পাওয়া উচিত ছিল ঠিক তাই। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে একটা মস্ত বড় কাজ আমরা করে ফেলছি, কারণ হারমোনিক অসিলেটরের এনার্জি আইগেন ভ্যালু বের করতে গেলে ওই প্রথমে শ্রোডিঙ্গার ইকুয়েশন লিখতে হয়, সেগুলোর সলিউশন টলিউশন নিয়ে চিন্তা ভাবনা করতে হয় এবং অনেক হিসাব কিতাব করতে হয়। এখানে আমরা কিছুই করি নাই, আমরা টার্নিং পয়েন্ট গুলোকে চিহ্নিত করছি -a থেকে +a। কোয়ান্টাইজেশনের জন্য যে ক্লোজ ইন্টিগ্রাল লিখতে হবে সেটাকে লিখেছি, লিখে ক্লোজ ইন্টিগ্রালের ভ্যালু যে সব সময় হবে হচ্ছে n +12h,
সেই কন্ডিশনটা ইমপ্লাই করেছি এবং ইমপ্লাই করে আমরা এনার্জি আইগেন ভ্যালুগুলো বের করেছি। তাহলে এইটা তো খুবই একটা সাধারণ উদাহরণ, কিন্তু ছাত্রদের এই উদাহরণটা আমরা শেখাতে পছন্দ করি এই জন্য যে তারা সরাসরি দেখতে পায় যে কি করে এনার্জি কোয়ান্টাইজেশনটা হলো। এইখানে হারমোনিক অসিলেটরের ইয়েটা কাজ করেছে, বেশ ভালোই কাজ করেছে। ভালোই কাজ করার অর্থ হচ্ছে এই যে হারমোনিক অসিলেটর এই যে পটেনশিয়াল, এটাকে কি স্লোলি ভ্যারিং পটেনশিয়াল বলা যাবে? দেখে কি স্লোলি ভ্যারিং মনে হচ্ছে? de Broglie compares a slowly varying. দেখে কিন্তু মোটেই স্লোলি ভ্যারিং পটেনশিয়াল মনে হচ্ছে না, কিন্তু আমার যে পার্টিকেলটা অসিলেট করছে তার যে ডি ব্রগলি ওয়েভলেন্থ আছে সেইটার যদি খুবই ছোট হয় তাহলে ওইটুকু এলাকার ভিতরে যদি আমি দেখি তাহলে এই পটেনশিয়ালটাও আসলে স্লোলি ভ্যারিং পটেনশিয়াল। কাজেই মাথার মধ্যে রাখা জরুরি যে আমার দেখে কি মনে হচ্ছে সেইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আমার সিস্টেমের যে ডি ব্রগলি ওয়েভলেন্থ আছে সেই ওয়েভলেন্থটার তুলনায় সেই ওয়েভলেন্থটার রেসপেক্টে ভ্যারিয়েশনটা স্লোলি ভ্যারিং কিনা। যদি হয় তাহলে আমি WKB মেথড অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আমার যদি একটা স্কয়ার ওয়েল পটেনশিয়াল হতো, তার মানে স্কয়ার ওয়েল পটেনশিয়াল হচ্ছে যে কিছু নাই খুবই স্লোলি ভ্যারিং, তারপর ঝট করে একদম ডিসকন্টিনিউয়াসলি নিচের দিকে নেমে গেল, নিচের দিকে নেমে যে আরেক রকম হলো। তাহলে যে যেই জায়গাটায় ডিসকন্টিনিউয়াসলি নিচের দিকে নেমে গেল সেই জায়গাটা থাকার কারণে আমার কিন্তু WKB অ্যাপ্রক্সিমেশন ওই রকম পটেনশিয়ালের জন্য অ্যাপ্লাই করাটা ঠিক হবে না, কারণ ওই জায়গাতে পটেনশিয়াল সাডেনলি ভীষণভাবে পরিবর্তিত হয়ে গেছে। সেখানে WKB অ্যাপ্রক্সিমেশন ইউজ করাটা এটার ভ্যালিডিটি প্রশ্নবিদ্ধ। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথার ভিতরে একটু রাখতে হবে যখন আমরা যেটা অ্যাপ্লাই করতে চাই। তো আমি শেয়ার স্ক্রিনটা বন্ধ করলাম। আমি কিছু কিছু জিনিস একটু আমরা স্মরণ রাখবো ছাত্রদের পড়াতে যেও, যে কিছু কিছু জিনিসের ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটাই এমন যে গণিত যদি আমরা যদি এগুলো একটু ভালো করে না বুঝি তাহলে ওইটাকে ওর চেয়ে সহজ করা আর সম্ভব না। ওইটাকে বরং সহজ করার চেষ্টা করলে আপনি মূল পয়েন্ট থেকে দূরে সরে যাবেন আর কি, আপনি মূল পয়েন্ট থেকে দূরে সরে যাবেন। কাজে ওই জায়গায় অঙ্কটা, ওই অঙ্কের দক্ষতাটুকু একটু কষ্ট করে সবাইকেই অর্জন করতে হবে, কারণ ওইটার কোনো বিকল্প নাই আর কি। গল্প করে, উদাহরণ দিয়ে, অ্যানালজি টেনে আন্ডারস্ট্যান্ডিং অনেক বাড়ানো যায়, কিন্তু সেক্ষেত্রে বেশ গভীর জ্ঞানের প্রয়োজন। কিন্তু ইকুয়ালি প্রয়োজন হলো যে অঙ্কে কিছুটা দক্ষতা। আনফরচুনেটলি আমাদের ছাত্রদের কিন্তু আসলে অঙ্কে দক্ষতা খুব কম। কাজে ছোট ছোট জিনিস, ছোট ছোট প্রবলেম দিয়ে তাদের অঙ্কের ভীতিটা যদি একটু কমানো যায় তাহলে হয়তো এই জিনিসগুলো সহজ হয় আর কি।